আসসালামু আলাইকুম, নমস্তে নমস্তে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা ডাইরেকশন অফ ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডেভেলপমেন্টের দিক নিয়ে, বিকাশের দিক নিয়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তাহলে চলুন, জানার পূর্বে আমরা একটা কোড দেখে নেই। অর হোয়াট ইউ আর ফ্রেন্ডস ইউ ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইউ ক্যান অ্যাচিভ। আর বন্ধুরা, তুমি যা চিন্তা করতে পারবাই এবং বিশ্বাস করতে পারবাই তাও তুমি অ্যাচিভ করতে পারবাই। তুমি যদি একটা ভালো জিনিস চিন্তা করতে পারো আর তুমি যদি তারে বিশ্বাস করিলাও, তাহলে তুমি সেটা পাইলিবা। তোমার হেরিডিটি আর এনভায়রনমেন্ট কিতা, তোমার পরিবেশ আর বংশ কিতা, সেটা নির্ধারিত নয়। তুমি যেটা চিন্তা করবাই ওটা তুমি পাইবাই। রস কর্নেল হইয়াজন রাইটার তাইন কইতরা তান বইয়ের মধ্যে যে হোয়াট ইউ আর ফ্রেন্ডস ইউ ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইউ ক্যান অ্যাচিভ। তাহলে আজকে আমরা ডাইরেকশন অফ ডেভেলপমেন্ট আলোচনা করার সঙ্গে সঙ্গে আরও দুই একটি ছোটো ছোটো পার্ট রয়ে গেছে, সেগুলো আলোচনা করব। হেরিডিটি, ইনফ্লুয়েন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এগুলো আলোচনা করব। সর্বপ্রথমে দেখুন, ডাইরেকশন অফ ডেভেলপমেন্টের মধ্যে দু ধরনের ডাইরেকশন হচ্ছে। একটা হচ্ছে সিফালোকেডিয়াল ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে প্রক্সিমোডিস্টিয়াল ডেভেলপমেন্ট। সিফালোকেডিয়াল ডেভেলপমেন্ট যেটা আমরা কই, সেটা টপ টু বটমের দিকে যায়, অর্থাৎ হেড টু লেগের দিকে, মাথার থেকে পাওয়ের দিকে যায়। অর্থাৎ আমরা বুঝতে পারি যে টপ টু বটম বলতে প্রথমে বাচ্চায় মাথা নাড়ানো শিখবো। প্রথমে একটা বাচ্চায় যখন আমরা মুদ্রা হেড টু লেগ একটা বাচ্চায় প্রথমে জন্ম হওয়ার পরে মাথা নাড়ানি শিখবো। যখন এরপরে বাচ্চায় ধীরে ধীরে বসা শিখব, এরপরে বাচ্চায় আটা শিখব, এরপরে বাচ্চার ফাইন মোটর যখন ডেভেলপ করব, বাচ্চায় যখন দৌড়ানি শিখব, এরপরে হয়তো পাও দিয়ে বাচ্চা কিছু একটা দৌড়াও শিখতে পারে। তখন দেখা যায় কি তা প্রক্সিমোডিস্টিয়াল ডেভেলপমেন্ট সিফালোকেডিয়াল ডেভেলপমেন্টও টপ টু বটমের দিকে যায়। বাচ্চা প্রথমে মাথা নড়াইব, এরপরে পাওয়ার দিকে যাইব। তখন তারে আমরা হইব কি দা সিফালোকেডিয়াল ডেভেলপমেন্ট, আর সেটাই হইব কি দা টপ টু বটম। এক্সামও প্রায় সময় কোয়েশন এরকম হয় যে ওটা টপ টু বটম হিসাবে কোন ডেভেলপমেন্টে জানা যায়, তখন আনসার হইব কি দা সিফালোকেডিয়াল ডেভেলপমেন্ট। দ্বিতীয় ডাইরেকশনটা হচ্ছে প্রক্সিমোডিস্টিয়াল ডেভেলপমেন্ট, যেটা কয় সেন্টার টু আউটসাইড। অর্থাৎ একটা বাচ্চার প্রথমে ব্যাকবোন ডেভেলপ হইব, বাচ্চায় যখন প্রথমে তার পুরো শরীরটা লড়ানি শিখব, এরপরে একটা বাচ্চায় তার শোল্ডার লড়ানি শিখব, এরপরে একটা বাচ্চা খনি যখন শোল্ডার লড়ানি শিখব, তারপরে শিখব খনি, তা এইরকম খনি লড়াইব। তারপরে বাচ্চাটা কবজা লড়াইব, এরপরে বাচ্চায় একটা হাত লড়ানির সামান্য সময় এরকম লড়াইতে পারবো। এরপরে বাচ্চার যখন পুরা ফাইন স্কিল ডেভেলপ হয়ে যাব, তখন বাচ্চায় ছোটোখাটো জিনিস ধরতে পারবো। তখন বাচ্চার পয়লাগু ভিতরের দিক থেকে বাহিরের দিক দিয়া ডেভেলপমেন্ট হইতে থাকবো। তখন তারা আমরা কইমু কি দা প্রক্সিমোডিস্টিয়াল ডেভেলপমেন্ট, সেন্টার টু আউটসাইড। এখন আমরা লিখতে পারি ভেতর থেকে বাহিরের দিকে। বাহির এর দিকে। তাইলে আজকের ডাইরেকশন অফ ডেভেলপমেন্ট আমরা বুঝে নিয়েছি। তারপরে আমরা দেখব শেপ অফ ডেভেলপমেন্টের আকৃতি কী রকমের। দেখুন, শেপ অফ ডেভেলপমেন্ট আর ডাইরেকশন অফ ডেভেলপমেন্ট দুটা কিন্তু আলাদা। তারপরে আমরা দেখব শেপ অফ ডেভেলপমেন্ট বা বিকাশের আকৃতি। দেখুন, শেপ অফ ডেভেলপমেন্টের শেপ হইল গিয়া স্পাইরাল। ডেভেলপমেন্টের শেপ স্পাইরাল, একটা স্প্রিংয়ের মতো। আমরা মুখিতা যদি জিজ্ঞাসা করে শেপ অফ ডেভেলপমেন্ট, তো আমরা মুখিতা শেপ অফ ডেভেলপমেন্ট স্পাইরাল, নট লিনিয়ার। লাইন না, শেপ অফ ডেভেলপমেন্ট লাইন না, স্পাইরাল।
স্পাইরাল কইলে আমরা সাধারণত স্প্রিংয়ের মতো বুঝমু, সামনের দিক থেকে পিছনের দিকে যাইব, সামনের দিক থেকে পিছনের দিকে যাইব। দেখেন আবারও প্রথমে সামনের দিকে গেছে, এরপরে পিছনের দিকে, আবার সামনের দিকে, আবার পিছনের দিকে যাইব। তখন তারে আমরা মুখিদা শেপ অফ ডেভেলপমেন্ট স্পাইরাল, সামনের দিক থেকে পিছনের দিকে যাইব। এখন আমরা দেখমু কিদা ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কর কোন কোন উপাদানে বিকাশ এবং বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং growth and development। দেখুন যখন আমরা ফ্যাক্টরের কথা কইমু যে বিকাশের ক্ষেত্রে কোন ফ্যাক্টরগুলো প্রভাব পড়ব বিকাশ এবং বৃদ্ধির ক্ষেত্রে, তার মধ্যে আমরা প্রধানত দুইটা দিক দেখতে পারি। একটা হইল কি আমরা পরিবেশ, আর একটা হইল কি আমরা বংশক্রম। পরিবেশের আমরা হয় কিতা এনভায়রনমেন্ট, আর বংশক্রম বা বংশগতিরে আমরা হয় কিতা হেরিডিটি। আচ্ছা, আপনারা জানেননি যে ফাদার অফ হেরিডিটি বা ফাদার অফ মডার্ন জেনেটিক্স, হু ইজ দ্য ফাদার অফ মডার্ন জেনেটিক্স? দি আনসারটা কমেন্ট বক্সে 1 মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। হু ইজ দ্য ফাদার অফ মডার্ন জেনেটিক্স? বংশগতির জনককে, বংশগতির জনককে আশা করি সবাই জানেন। বংশগতির জনককে জিওর্জ জোহান মেন্ডেল। জিওর্জ জোহান মেন্ডেল হচ্ছেন বংশগতির জনক। জর্জ জোহান মেন্ডেল। এটাও কোনো সময় এক্সামও আই যায়, বেশিরভাগ সিটেটে আয় যে হু ইজ দ্য ফাদার অফ মডার্ন জেনেটিক্স? জিওর্জ জোহান মেন্ডেল, যিনি মোটর গাছের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে বংশগতির বিজ্ঞান আমাদের সামনে তুলে ধরেছিলেন। এখন দেখুন ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হওয়া কিনা যে একটা বাচ্চার যখন গর্ভধারণ, যখন একটা বাচ্চা যখন গর্ভ থাকে তখন দেখিয়া তার উপরে এনভায়রনমেন্টের প্রভাব পড়তে পারে। হেরিডিটির তো গর্ভ থাকতে পড়বই, কিন্তু এনভায়রনমেন্টেরও প্রভাব পড়তে পারে। তখন আমরা কিলা দেখমু, যদি মনে করেন, আচ্ছা আমার একটা আনসার দিন চাই, যদি একটা বাচ্চার বাবায় যদি সিগারেট বা মদ পান করে আর বাচ্চাটা যদি গর্ভবতী অবস্থায় থাকে, তখন কিতা যে বাচ্চাটার উপরে প্রভাব পড়ব নি বাবার সুরাপান থেকে? হ্যাঁ, নিশ্চয় পড়তে পারে। কারণ হচ্ছে দেখুন, যদি বাবা শরাব পান করে তখন গিয়া মার মেন্টালও প্রবলেম হতে পারে, যার গতিকে বাচ্চারও প্রভাব পড়তে পারে। তখন আমরা এটার সম্মুখীন ইন্টারনাল ফ্যাক্টর, যেটার ইন্টারনাল এনভায়রনমেন্ট, যখন বাচ্চা গর্ভ থাকবো অম্ব, তখন আমরা সম্মুখীন ইন্টারনাল এনভায়রনমেন্টের এফেক্ট পড়বো। তখন বাইরের দেখুন, বাইরের যে যেটা আমরা বাইরের এনভায়রনমেন্ট থেকে ওর গিয়া ভিতরের এনভায়রনমেন্টেও গিয়া এফেক্ট পড়ে। তখন একটা লাইন লিখে রাখবা, ফ্রম কনসেপশন the beginning of life in a mother's womb.
কনসেপশন থেকে লইয়া একটা লাইফের শুরুয়াত গর্ভধারণ থেকে আরম্ভ হয়, গর্ভ থেকে একটা লাইফের শুরুয়াত হয়, তখন গিয়া ইন্টারনাল এফেক্ট পড়ে ইন্টারনাল এনভায়রনমেন্টের এফেক্ট পড়ে সেই ক্ষেত্রে। দেখুন তারপর দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিংস ইজ ইনফ্লুয়েন্সড বাই টু ফ্যাক্টরস। দ্য growth and development of human beings is influenced by two factors. One is heredity, যেটা আমরা কই কিতা বংশগতি, and another is environment. একমাত্র দুইটায় একটা বাচ্চার ডেভেলপমেন্ট আর গ্রোথের ক্ষেত্রে দুইটা ফ্যাক্টরে প্রভাব পড়তে পারে। একটা হচ্ছে গিয়া কিতা হেরিডিটি বংশগতি, আর একটা হচ্ছে গিয়া এনভায়রনমেন্ট পরিবেশ। দেখেন হেরিডিটি কইতে একটা জিনিস মনে পড়ে যে আমরা প্রায় সময় এক্সামও জিজ্ঞাসা করতে পারে যে একটা বাচ্চার যখন যদি একটা ফিমেল বাচ্চা নেয় যদি একটা ফিমেল বাচ্চা জন্ম নেয়, তখন ওই ফিমেল বাচ্চা জন্ম নেওয়ার জন্য বাবা না মা দায়ী হবে। কোনো সময় দেখা যায় প্রবলেম ঘটে যায়, তখন এই ক্ষেত্রে অনেক সময় কনসেপচুয়াল কোয়েশ্চনগুলো জিজ্ঞাসা করে যে একটা ফিমেল বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে বাবা না মা দায়ী। দেখুন একটা ফিমেল বাচ্চা দেওয়ার ক্ষেত্রে আমরা তো দায়ী কেউ কইতে পারতাম না, খুদ গড দায়ী, কারণ আল্লাহ যারে যেটা দেবেন ওটাই। কিন্তু তারপরে আমরা দেখবো কোনো অবস্থায় একজন মা দায়ী না, যেহেতু একজন ফাদার দায়ী। যেহেতু ফাদারের ক্রোমোজোম হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড মাদারের ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স। দেখুন সেই ক্ষেত্রে একজন মা একদম নিষ্পাপ হিসাবে থাকেন, কিন্তু বাবা সেই ক্ষেত্রে দায়ী হইন। যদি একজন বাবার ক্ষেত্রে হইব কিনা এটা ফিমেল অথবা একটা মেল ডিনোট করব বাবার ক্ষেত্রে, কারণ বাবার ক্ষেত্রে দুটাই জেনেটিক্স রয়ে গেছে, দুইটাই জিন আছে এক্স অ্যান্ড ওয়াই। কিন্তু মার ক্ষেত্রে একমাত্র ফিমেল জিন্স এক্স অ্যান্ড এক্স। আচ্ছা, সেটা দীর্ঘায়িত না করে তারপরে দেখুন হেরিডিটির বংশগতির প্রভাব পড়বে একটা বাচ্চার ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। তারপরে হচ্ছে গিয়া এনভায়রনমেন্ট, যে পরিবেশ। আমরা একটা পরিবেশ একটা বাচ্চার প্রভাব, একটা বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ক্ষেত্রে পরিবেশের কতটা প্রভাব সেটা আমরা গত ক্লাসে ডিসকাস করেছি। যে যদি একটা ঘরে টুইন্স বাচ্চা জন্ম নেয় আর টুইন্সের মধ্যে যদি একটা গ্রামে থাকে আর একটা শহরে থাকে, তাহলে গ্রামের তুলনায় শহরের যে বোনটা থাকবে সেটা অতি চালাক হবে। কারণ হচ্ছে এনভায়রনমেন্ট, মানুষ যে এনভায়রনমেন্টে বাস করে সেই এনভায়রনমেন্টের আশেপাশে কী হওয়ার, বাচ্চাটায় প্রতিদিন কি দেখে, দৈনন্দিন জীবনটা তার কীভাবে চলে, সেটার উপরে নির্ধারিত করিয়া একটা বাচ্চার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল অ্যান্ড সোশিয়াল ডেভেলপমেন্ট, ওভারঅল ডেভেলপমেন্টের উপরে নির্ভর করব। যদি দেখা যায় একটা বাচ্চার পরিবেশ নোংরা পরিবেশ, তখন বাচ্চার গ্রোথের দিকেও প্রভাব পড়ব। যদি মনে করেন কোনো এক জায়গা আছে কিনা বাড়িত খুব যদি মশার ভিড় থাকে, তখন ওই জায়গার বাচ্চার গ্রোথের দিকে এফেক্ট পড়ব, বাচ্চার হয়তো ম্যালেরিয়া হইতে পারে। সেই ক্ষেত্রে একটা পরিবেশ দায়ী। তখন আর একটা জিনিস আপনারা দেখা যায় কিতা, যারা আমরা ট্রাইবেল মানুষ আছেন তাদের চুলগোড়া এরকম কালো কালো হয়। কারণ হচ্ছে সেটা শুধু যে হেরিডিটির কারণ না, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। যেহেতু অধিক উঁচায় ট্রাইবেল মানুষগুলো থাকে, আর অধিক উঁচায় থাকার কারণে তাদের অক্সিজেনের অভাব হয়।
সেই অক্সিজেনের অভাবের কারণে চুলগুলা খাড়া খাড়া হয়ে যায়। তখন আমরা দেখলাম কিনা যে শুধু যে হেরিডিটি একটা বাচ্চার হেরিডিটি নির্ভর করতো না, যে একটা বাচ্চা কতটুকু সুস্থ হইব, কতটুকু বিকাশ তার হইব, তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট, যে হেরিডিটি শুধু নির্ভর করতো না, বোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। তারপরে আর একটা লাইন লিখে রাখো, we attain all the characteristics from heredity and are shaped by environment, or we attain all the characteristics from heredity and are shaped by environment. অর্থাৎ আমরা শরীরে, আমরার দেহ যত ক্যারেক্টার আছে, আমরার চোখের কালার, চুলের কালার, চুলটা কতটুকু মসৃণ হইব, বা আমরার হাইট, এরপরে আমরা কতটুকু ফ্যাট হইব, অনেক সময় হেরিডিটির উপরে নির্ভর করে। আর সেটার শেপ দিয়ে, সেটার আকার দিয়ে কতটুকু ডেভেলপড হইব, সেগুলা তা পরিবেশের উপরে নির্ভর করে। ফর দা উই অ্যাটেইন অল দ্য ক্যারেক্টারিস্টিক্স ফ্রম হেরিডিটি, আমরা যা যা ক্যারেক্টার পাই সব কান্দি পাই হেরিডিটি অ্যান্ড আর শেপড বাই এনভায়রনমেন্ট। আচ্ছা, তো খুব মজার একটা কথা মনে পড়ছে। দেখেন, আমরা যে হেরিডিটি গিয়া সর্বপ্রথম তো পাই আইকিউ, অর্থাৎ বুদ্ধাংশ বা বুদ্ধাঙ্ক, যেটা হয় আইকিউ, ইন্টেলিজেন্ট কোয়েশন। যদি একজন গিফটেড বাচ্চা হয়, তার আইকিউ হতে পারে 140+, 140+ আইকিউ হতে পারে। আর যদি একটা ইডিয়ট বাচ্চা হয়, বুকা, তখন তার আইকিউ হইব গিয়া 25 বিলো বা 25 বিলো বা 25 হইব। তখন যদি দেখা যায় কিনা একটা গিফটেড বাচ্চা যদি একটা ক্লাসও থাকে, আর ওই গিফটেড বাচ্চারা যদি আমরা প্রপার এনভায়রনমেন্ট না দেই, তাহলে কোনো সময় গিফটেড বাচ্চা ডেভেলপড হইতো না, তার গিফটেডনেস যে আছে সেটা কোনো সময় ভিউ করতে পারতো না আমরা সামনে। ঠিক সেইভাবে যদি একটা ইডিয়ট বাচ্চারে আমরা যদি শেপ দিয়ে দেই এনভায়রনমেন্টের মধ্যে, তারা যদি আমরা ট্রেন দেই, তখন তারা ট্রেন দিয়ে আমরা অনেক আগাইতে পারবো, তার যে কাজগুলা সে করতে পারবো, তাহলে তারা আমরা ওইভাবে এনভায়রনমেন্ট দিয়া দিছি। দেখুন, থর্নডাইকসের একটা ল আসলো, লার্নিং ল, যেখানে ট্রিয়াল অ্যান্ড এরর সিদ্ধান্ত দিছিল। ট্রিয়াল অ্যান্ড এরর অর্থাৎ যে কোনো জিনিস শিকার চেষ্টা হইল গিয়া চেষ্টা এবং ভুলের মাধ্যমে আমরা শিখি। যে জিনিস আমরা শিখি চেষ্টা এবং ভুলের মাধ্যমে শিখি, ওটা কইছেন কি ট্রিয়াল অ্যান্ড এরর মেথড তাই কইছেন। ঠিক সেইভাবে যদি একটা মরণ বাচ্চা বা একটা ইডিয়ট বাচ্চারও যদি আমরা তারে প্রপার এনভায়রনমেন্ট দেই, প্রপার শিক্ষা দেই, তাহলে বাচ্চাটা আগুয়ে যেতে পারবো। যে শুধু গিফটেড হইলে আগুইব তা নয়। তখন কর্কিতা দেখুন আরেকটা লাইন, সেটা এই যে গত আসাম টেটে ডিসেম্বর 2019 ডিসেম্বরের আসাম টেটে সিডিপি সেকশন এই প্রশ্নটা এসেছিল যে ডেভেলপমেন্ট ইকুয়াল H+E or development equal H into E, or development equal heredity plus environment, না development equal heredity into environment। দেখুন হইল গিয়া উই আর প্রোডাক্ট অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, আমরা হেরিডিটি অর্থাৎ বংশগতি আর পরিবেশের গুণফল, আমরা হেরিডিটি আর এনভায়রনমেন্টর
গুণফল হর উই আর দ্য প্রোডাক্ট অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। তাইলে এই পয়েন্টটা নোট করে রাখবেন। উই আর দ্য product of heredity and environment। অর্থাৎ ডি ইকুয়াল ডি, এখানে ডি হচ্ছে আমরা বা ডেভেলপমেন্ট, ডি ইকুয়াল এইচ ইন্টু ই, ডি ইকুয়াল এইচ ইন্টু ই, ডেভেলপমেন্ট ইকুয়াল হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। আমরা হচ্ছি ডেভেলপমেন্ট হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের পূরণফল, আমরা যোগফল না পূরণফল। খুব ভালোভাবে মনে রাখবেন বন্ধুরা। আজকের ক্লাস এতটুকু। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ক্লাসে আপনারা কী পড়তে চান।